বলে আনিশা রুম থেকে বের হয়ে যায়, চোখের পানি মুছে নিচে গিয়েই কিচেনে ঢুকে পড়ে। তার ভীষণ খারাপ লাগছে। মেহরাব কিভাবে পারলো ওইরকম একটা জায়গায় তাকে ফেলে আসতে? যতই সে খেয়াল রাখুক, খেয়াল রেখেই বা কী হলো, সে তো নিজেই তাকে ভোগ করেছে। আনিশা নিজেকে সামলিয়ে চিকেন ফ্রাই করার জন্য সব কিছু রেডি করতে শুরু করলো। সব মশলা রেডি করে চিকেন মাখিয়ে ফ্রিজে তুলে রাখে। আনিশা কিচেন কাউন্টারে এসে টমেটো বের করে কাটতেই যাবে, এমন সময় সে মুখ চেপে ধরে ওয়াশরুমে গিয়ে দিকে ছোটে। কিচেনের থেকে কিছুটা দূরেই একটা ওয়াশরুম ছিল, সেখানে গিয়ে গড়গড় করে বমি করতে শুরু করে। সারাদিন তো ঠিকই ছিল, কিন্তু ইফতার করার পর থেকে শরীরটা খারাপ করছে তার, খালি গাটা গলাচ্ছে। বমি করে একদম কাহিল হয়ে গিয়েছে বেচারি, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তাই দেয়ালের সাথে একটু হেলান দিয়ে দাঁড়ালো। একটু পর আবারও গাটা কেমন জানি গুলিয়ে উঠল। আনিশার আবারও বেসিনের কাছে গিয়ে বমি করতে শুরু করে। এমনিতেই ইফতারের সময় সেরকম কিছু খায়নি, তাই বমি করতেও একটু কষ্টই হচ্ছে। বমি শেষে আনিশা দেয়াল ধরে ধরে অনেক কষ্টে হলরুম অবধি আসে। হলরুমে আসা মাত্রই ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়ে সোফায়। মেহরাব তখন সিঁড়ি দিয়েই নামছিল। আনিশাকে এইভাবে সোফায় বসতে দেখে মেহরাব তার কাছে ছুটতে আসে। আনিশা সোফায় হালান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মেহরাব তার পাশে বসেই মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, আনা, তোর কি হয়েছে? চোখ মুখ কেমন জানি বসে গিয়েছে। অনেক দুর্বল দুর্বল লাগছে তোকে। ডক্টরকে ডাকবো? আনিশা চোখ বন্ধ রেখেই বলে ওঠে, না না, তার কোনো দরকার নেই। ইফতারের সময় একটু বেশি উল্টাপাল্টা খাওয়া হয়ে গিয়েছে, তাই শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। বলেই মেহরাব আনিশার পাশ থেকে উঠতে নিলেই আনিশা তার দুর্বল হাত দিয়ে মেহরাবের হাতটা ধরে আর ক্ষীণ কণ্ঠে বলে, প্লিজ আমায় একা রেখে যাবেন না, আমার ভয় লাগছে। একটু আমার পাশে বসুন না। মেহরাব আনিশার এমন কথা শুনে আর কোথাও যেতে পারে না। আনিশার পাশে বসেই তাকে টেনে নেয় নিজের কাছে। আনিশাও মেহরাবের বুকে মুখ গুজে দেয়। কিছুক্ষণ পর মেহরাব অনুভব করে যে বুকের কাছে কেমন ভেজা ভেজা লাগছে। মেহরাব আনিশাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দেখে যে আনিশার গাল বেয়ে নোনা জলগুলো টুপ টুপ করে পড়ছে। মেহরাব আনিশার মুখটা তুলে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, খাচ্ছিস কেন আনা? কি হয়েছে বল আমাকে। আনিশা কিছুই বলে না, শুধু চুপ করে মেহরাবের মুখপানে তাকিয়ে থাকে। আনিশাকে কিছু বলতে না দেখে মেহরাব আবারও বলে, কিছু খাবি? খিদে পেয়েছে না তোর? দাঁড়া, কিছু নিয়ে আসি তোর জন্য। আনিশা মেহরাবকে থামিয়ে দিয়ে বলে। তা আমি কিচ্ছু খাবো না, আপনি একটু আমার পাশে বসুন। মেহরাব আনিশার কথা শুনে তার পাশেই বসে তাকে জড়িয়ে ধরে। আনিশা সেই অবস্থায় থেকেই বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? ফুল ঝরে যায় অযত্নে, কিন্তু মানুষ দোষ দেয় বসন্তের। কেন এমন করে? দোষ তো বসন্তের নয়, দোষ তো অযত্নের, তাই না? মেহরাব আনিশার কথায় কিছুই বলে না। আনিশা আবারও বলে, ওই পলাশ ফুলগুলো ঝরে গিয়েছিল, সেখান থেকেই একটা ফুল নিয়ে আপনি আবার তুলনা করছিলেন। এর মানে কি জানেন? মেহরাব এখনো চুপ করে থাকে। আনিশা মেহরাবের থেকে সরে এসে বলে, ওই ফুলগুলোর মতোই আমিও রাস্তার মেয়ে। আপনি একটা রাস্তার মেয়েকে তুলে এনে হাজারটা ফুলের সাথে তুলনা করলেন। মেহরাব কিছুই বলছে না, তাই আনিশা আবারও বলে, আচ্ছা বলুন তো, ঝরে যাওয়ার পর যত্ন করে কি লাভ? যখন তাজা ছিল তখন তো কেউ তার যত্ন নেয়নি, তাহলে যখন ঝরে পড়লো তখন তার উপর মায়া হতে শুরু করলো, তাই না? তুই কি বলতে চাইছিস? আপনি বেশ চতুর একটা মানুষ। কোনো পরিস্থিতি কিভাবে সামলাতে হয় সেটা সবটাই জানা আছে আপনার। আমি কি বলেছি সেটা বোঝার ক্ষমতাটাও খুব ভালোই জানা আছে আপনার। তাই বিস্তারিত বলার কোনো প্রশ্নই ওঠে না। মেহরাব আনিশাকে কাছে টেনে নিয়ে বলে, অনেক কিছু বুঝতে শিখে গিয়েছিস, তাই না? আনিশা মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, ভালো লাগছে না আমার, আমি রুমে যাব। মেহরাবকে কিছু বলতে না দিয়ে আনিশা রুমে চলে যায়। রুমে গিয়ে আনিশা রুমের দরজা বন্ধ করে দেয়, যেন মেহরাব ভেতরে আসতে না পারে। মেহরাব আনিশার যাওয়ার দিকেই তাকিয়ে অবাক হয়ে যায়। আনিশা আগের থেকে কেমন যেন বদলে গিয়েছে। এখন আর আনিশা সেই আগের মতো চুপচাপ নেই। মেহরাবের সব কথার জবাব সে খুব গুছিয়ে দিতে শিখে গিয়েছে। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যায়। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা চাবি বের করে আনিশার রুমের দিকে এগিয়ে যায়।
মেহরাব জানে যে আনিশা বেশ রেগে আছে, তাই তার সাথে এমন ব্যবহার করছে। মেহরাব চাবি দিয়ে রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। আনিশা রুমের লাইট অফ করে শুয়ে আছে। মেহরাব ধীর পায়ে এগিয়ে গিয়ে আনিশার মাথার কাছে বসে, মাথায় হাত বোলাতে বোলাতে বলে, হানা তোর কি হয়েছে? কয়দিন ধরেই দেখছি তুই বেশ খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছিস। কিছু বললে আমার সাথে কেমন করে কথা বলছিস? কি হয়েছে তোর? আনিশা কোনো কথা বলে না। মেহরাব আনিশার নাকের কাছে হাত রাখতেই বুঝতে পারে যে আনিশা ঘুমিয়ে গিয়েছে। মেহরাবও কিছু না বলে আনিশার পাশে শুয়ে পড়ে। সময়টা এখন ফেব্রুয়ারির মাঝামাঝি। এই সময় ল্যাপল্যান্ডের ফিনল্যান্ডের একটি প্রদেশ। বিভিন্ন শহরে বেশ ভারী তুষারপাত হয়, যার ফলে শহরগুলো ঘন বরফের চাদরে ঢাকা পড়ে যায়। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। আজকে সারিসেলকা এর রাতের আকাশটা বেশ পরিষ্কার। তার সাথে আজকে আকাশে মন ভালো করে দেওয়ার মতো অরোরাও দেখা যাচ্ছে। কয়দিন ঘন তুষারপাতের জন্য অরোরা দেখা যায়নি, তবে আজকে অন্য দিনের তুলনায় তুষারপাতটা একটু কম। চারপাশটা ঘন সাদা বরফের চাদরে ঢাকা। ঘন বরফের চাদরে ঢাকা মাটির উপর শুয়ে আছে আনাইশা। এতক্ষণ বরফ না পড়লেও এখন আকাশ থেকে ঝিরিঝিরি করে বৃষ্টির মতো সাদা সাদা বরফ পড়ছে। ধীরে ধীরে তুষারপাতের পরিমাণ আরও বেড়ে যায়, আর এই তুষারপাত অনুভব করছে আনাইশা। খুব মন দিয়ে সে তুষারপাত দেখছে, অথচ সে ভুলে গিয়েছে নিজের শরীরের জখমগুলোকে। তার দৃষ্টি এখন নিবদ্ধ আকাশ থেকে পড়তে থাকা ঝিরিঝিরি বরফ আর এই মনোরম অরোরার ওপর। ছোট্ট টুকরো টুকরো বরফগুলো তার মুখসহ সারা শরীর ছুঁয়ে দিচ্ছে। তার রক্তাক্ত শরীরখানা সাদা বরফে ছেয়ে আছে। এত দুঃখের ভেতর যেন তার একটু ভালো লাগছে। আনিশা যেখানে শুয়ে আছে সেখানের বরফগুলো কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে। আস্তে আস্তে আনিশা নিজের সারা শরীরে ব্যথা অনুভব করে। তার সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। থেকে থেকে সে ব্যথায় কুকড়িয়ে উঠছে। তবুও সে মুখে হাসি নিয়ে সেখানেই শুয়ে আছে। ব্যথায় জর্জরিত শরীরটা নিয়ে চলা যেন দায় হয়ে উঠেছে তার পক্ষে। শুধু কি শরীর, এই জীবনটাই যেন এখন বোঝা মনে হচ্ছে তার কাছে। এই শরীর যেন তার কাছে এখন একটা অভিশাপ। এই শরীরের জন্যই তার জীবনে এত কষ্ট, তবুও মুখে তার বিজয়ের হাসি। অনেক কষ্টে সে মেহরাবের ক্যাসেল থেকে পালিয়ে এসেছে। আনিশার কথা বলতেও কষ্ট হচ্ছে, তবে সেই কষ্টকে আমলে না নিয়ে সে চিৎকার করে বলে, এখন আমি মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। এতগুলো দিনের বন্দি জীবন থেকে আমি মুক্ত। মেহরাব সেহরাইলের বন্ধন থেকে মুক্ত আমি। এইটুকু বলতে গিয়েও যেন সে হাঁপিয়ে গিয়েছে। লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আনাইশা। তার গলা কাঁপছে, প্রচুর কাঁপছে তার গলা। আর কাঁপবেই বা না কেন? এতগুলো দিনের টর্চার ধকল হঠাৎ করেই তো আর সামলিয়ে ওঠা যায় না। তার প্রাণ পাখিটা যে এই অভিশপ্ত শরীরে বন্দী হয়ে আছে, তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এভাবে বেঁচে থাকা। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে নিজের জীবনটা শেষই করে দিত। তবে আনেশা যে খুব ধৈর্যশীল। সে বলেই হয়তো এতদিন মেহরাবের করা অত্যাচার আর দেয়া কষ্টগুলো সহ্য করেছে, কিন্তু এখন সেও আর নিতে পারছে না এইসব। মেহরাব তাকে কখনো ক্যাসেল থেকে বের হতেই দেয় না। সবসময় তাকে একটা রুমের ভিতর বন্দি করে রাখে। এতগুলো দিন বন্দি থেকে আজকে যখন সে সুযোগ পেয়েছে, তখন সে সকলের চোখ ফাঁকি দিয়ে ক্যাসেল থেকে পালিয়ে এসেছে। মেহরাব জানলে হয়তো তাকে একদম মেরেই ফেলবে। এতক্ষণে হয়তো মেহরাব জেনেও গিয়েছে যে সে ক্যাসেল থেকে পালিয়ে এসেছে। কিন্তু আজকে যে আনেশাকে বের হতেই হতো। এই তুষারপাত যে তাকে নিজের কাছে ডাকছে, খুব করে ডাকছে। আনিশা নিজের চোখ দুটো বন্ধ করে শেষবারের মতো তুষারপাত অনুভব করছে। হঠাৎই তার কানে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। যে কণ্ঠে ছিল গাম্ভীর্য ভাব, ছিল হিংস্রতা। এই কণ্ঠ শুনে আনিশার কলিজার পানি শুকিয়ে যায়, কারণ সে জানে যে এবার তার সাথে ঠিক কী হবে। সে যে হিংস্র বাক্যে আরও বেশি হিংস্র করে তুলেছে। আনিশা ঘোলাটে চোখে মেহরাবকে দেখার চেষ্টা করে। তখনই মেহরাব বলে ওঠে, এই মেয়ে, এখানে কি করছিস তুই? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অনুমতি না নিয়ে তুই ক্যাসেলের বাইরে পা রাখার সাহস করলি কিভাবে? দিনকে দিন দেখছি তোরা সাহস আকাশ ছুঁয়ে যাচ্ছে। সকালের মারের কথা কি ভুলে গিয়েছিস? হ্যাঁ, কি হলো? চুপ করে কেন আছিস? কিছু বল। মেহরাবের কথার কোনো প্রতিউত্তর করল না আনাইশা। চুপ করে শুয়ে রইল বরফের চাদরে ঢাকা মাটির ওপর। আজকে এসে আর মেহরাবকে ভয় পাবে না। আনিশার উত্তর না পেয়ে মেহরাবের রাগের পারদ তরতর করে বাড়তে শুরু করে। সে আনিশাকে কিছু বলতেই যাবে, এমন সময় আনিশা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। হঠাৎ করেই তার আশেপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে সাদা বরফগুলো আরও লাল বর্ণ ধারণ করে। আনিশা এবার সেদিকে তাকায়।
তারপর আবার মেহরাবের দিকে তাকায়। সে মেহরাবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, যেই হাসি দেখে মেহরাবের অন্তরাত্মা কেঁপে ওঠে। মেহরাব আনেশাকে না পেয়ে এতটা হিংস্র হয়ে গিয়েছিল যে সে এতক্ষণ খেয়ালই করেনি আনেশার আশপাশটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আনেশা তার কম্পিত হাত বাড়ায় মেহরাবের দিকে। মেহরাব দেরি না করেই আনেশার কাছে বসে পড়ে আর তার মাথাটা নিজের কোলের ওপর নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই আনা, আনা তোর কি হয়েছে? আর এই বরফগুলো লাল কেন হয়ে গিয়েছে? তুই কি আমার সাথে মজা করছিস? আনিশা আবারও স্মিত হেসে নিজের রক্তাক্ত হাত মেহরাবের গালে রাখে। এরপর নিজেকে সামলিয়ে আকাশের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, দেখুন, ওই সাদা বরফগুলো কত সুন্দর লাগছে, তাই না? কি সুন্দর লাল হয়ে গিয়েছে। আকাশ থেকে কি সুন্দর বরফ পড়ছে। আমি শেষবারের মতো তুষারপাত দেখতে চেয়েছিলাম, তাই ক্যাসেল থেকে পালিয়ে এসেছি। আমি আমি আপনার থেকে পালিয়ে আসিনি। একটা সময় আপনার থেকে পালাতে চাইলেও এখন আর চাই না আপনার থেকে পালাতে। আমায় আমায় ক্ষমা করে দিন। আমাকে আমাকে আর মারবেন না। আমি আমি আর এসব নিতে পারছি না। কিছুক্ষণ থেমে মেহরাবের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, ভালো থাকবেন। আমার হয়তো আর ওই ক্যাসেলে ফেরা হবে না। আমার মতো বেশ্যা যারও যার রাস্তার মেয়েকে হয়তো আর আপনি রাগ হলে মারতে পারবেন না। একটা কথা বলতে চাই আপনাকে। কথাটা আমি এতদিন নিজের মনের ভেতর লুকিয়ে রেখেছিলাম। আ- আজকে যে আর লুকিয়ে রাখতে পারছি না। আজকে না বলে হয়তো আর কোনোদিনও বলার সুযোগ হবে না। আপনি আপনি শুনলে হয়তো অনেক রাগ করবেন, কিন্তু আমি আজ বলবোই। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আমি আপনাকে। আমার মতো একটা বেশ্যা আপনাকে খুব ভালোবাসে। খুব হাস্যকর ব্যাপার, তাই না? কারণ যে আমাকে এতগুলো দিন নিজের কাছে বন্দি করে রেখে দিয়েছে, কষ্ট দিয়েছে, নানান ভাবে টর্চার করেছে, অবহেলা করেছে, আমায় দিনের পর দিন ধর্ষণ করেছে, তাকে কিনা আমি ভালোবেসে ফেলেছি। আনিশা আবারও থামলো। এক নাগাড়ে কথা বলতে সে পারছে না, কারণ তার দম চেয়ে ফুরিয়ে আসে। খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। এত কষ্টের মাঝেও আবার বলে ওঠে, আপনি কি জানেন, চোখের ভাষা মুখের ভাষার থেকেও বেশি গভীর হয়। মুখ মিথ্যে বললেও চোখ কখনো মিথ্যে বলে না। আ- আপনি কি একবারও বুঝতে পারেননি আমার চোখের ভাষা? এতটা নিষ্ঠুর কেন আপনি? আমায় আমায় এত কষ্ট কেন দিলেন আপনি? আমার মা বাবা নেই বলে নাকি আমি রাস্তার মেয়ে বলে? হতে পারি আমি রাস্তার মেয়ে, কিন্তু দিন শেষে তো মানুষ। আ- আমার কি কষ্ট হয় না? দুনিয়ার সবার কষ্ট সহ্য করা গেলেও ভালোবাসার মানুষের দেয়া কষ্ট, এটা যে সহ্য করা যায় না। আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার হয়নি কখনোই, আর কোনোদিন হবেও না। আনিশা আবারও থামলো। এবার সে অনেক কষ্টে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মোমবাতিটা জানে বুকের মাঝে যত্ন করে রাখা সুতোটাই তাকে একদিন তিলে তিলে শেষ করে দেবে। তবুও সে সেই সুতোকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে, ঠিক যেমন ভাবে আমি আপনাকে ভালোবেসে নিজের বুকের মাঝে খুব যত্ন করে আগলে রেখেছি। আপনি আমার ধ্বংসের কারণ, তবুও আপনাকে এত যত্ন করে ভালোবেসেছি আমি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার চোখ দুটো এত মায়াবী কেন? আমি না আপনার ওই মায়াবী চোখের মায়ায় পড়ে গিয়েছি। আর বলতে পারল না আনাইসা। তার আগেই কাশি শুরু হয়ে যায়, যার ফলে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতেই শুরু করলো। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আনাইসা। মেহরাবের গালে রাখা হাতখানা পড়ে যায় বরফের চাদরে ঢাকা মাটির উপর। মেহরাব যেন স্তব্ধ হয়ে গিয়েছে, সে যেন তার দুনিয়ায় নেই। মেহরাবের এবার হুঁশ হয়। আনেশার মাথাটা হেলে গিয়েছে, চোখগুলোও বন্ধ। মেহরাব কাঁপা কাঁপা হাতটা নিয়ে আনেশার নাকের কাছে ধরে। আনেশা নাকের কাছে ধরতেই মেহরাবের বুকটা ধক করে ওঠে। আনেশা শ্বাস নিচ্ছে না। মেহরাব আনেশার ক্ষতবিক্ষত দেহখানা নিজের বুকের সাথে মিশিয়ে কাঁদতে কাঁদতে বলে, এই আনা, আনা, শুনতে পাচ্ছিস আমার কথা? আনা জান, ওঠ না। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? তুই আমার আনা, আমার জান। হ্যাঁ আনা, আমার কথা শুনতে পাচ্ছিস? ওঠ না আনা, প্লিজ ওঠ। আমি তোকে ধর্ষণ করিনি আনা, তোর মনে নেই সেই দিন তুই পেপারে সাইন করলি? তোর মনে নেই আনা? ওইটা আমাদের রেজিস্ট্রি পেপার ছিল আনা। হেই আনা, ওঠ না আনা, আমাকে একা রেখে তুই যেতে পারিস না আনা। ওঠ, প্লিজ ওঠ। আনা, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি।
আনা পাখি ওঠ না, তুইও সবার মতো আমাকে একা রেখে চলে যেতে পারিস না। আমার কি হবে আনা? আমি তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ওঠ না আনা, আমার বুকটা খালি করে দিস না আনা, প্লিজ ওঠ। হঠাৎই এমন একটা বাজে স্বপ্ন দেখে মেহরাবের ঘুমটা ভেঙে যায়। মেহরাব উঠে বসে, কপাল দিয়ে ঘাম পড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। রোমে এসে চলছে কিন্তু তবুও মেহরাব ঘামছে, তার হৃৎপিণ্ডটা এখনও লাফাচ্ছে। মেহরাব বেডসাইড টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে দেয়। এরপর উঠে গিয়ে লাইটটা অন করে। মেহরাবের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে, তার সারা শরীর থরথর করে কাঁপছে। মেহরাব দ্রুত বেডের কাছে গিয়ে আনিশাকে তুলে নিজের সাথে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কাঁদতে লাগে। মেহরাবের কান্নার আওয়াজ পেয়ে আনিশার ঘুমও ভেঙে যায়। আনিশা পিটপিট করে চোখ মেলে তাকায় আর দেখে যে মেহরাব তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাছে। আনিশা প্রথমে একটু অবাক হয়ে যায়, এরপর মেহরাবের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলতে শুরু করে। কি হলো? এভাবে জড়িয়ে কেন ধরেছেন আপনি? আর কাঁদছেনই বা কেন? মেহরাব আনিশার ঘাড়ে মুখ গুজে ভাঙা কণ্ঠে বলে, আমি তোকে নিয়ে অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন আপনি? আমি দেখলাম তুই বরফের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস, তুই আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিস। এত বাজে একটা স্বপ্ন। আর যাই হোক না কেন, তোকে আমি হারাতে পারবো না না। তুই একমাত্র যাকে ছাড়া চলা আমার পক্ষে সম্ভব নয়। আনিশা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, ভালোই হতো যদি সত্যি সত্যি মরে যেতাম, কিন্তু দেখুন এখন এই আপদ বেঁচে আছে, কবে যে আল্লাহ ডাক আসবে। আনিশার কথা শুনে মেহরাব তাকে ছেড়ে দিয়ে বলে, এমন কথা কেন বলছিস তুই আনা? জানিস না আমার এই সব কথা একদমই পছন্দ নয়, তাও তোর বলা লাগবে তাই না? বলেই মেহরাব রুম থেকে বের হয়ে যায়। আনিশা মেহরাবের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। মেহরাব শাওয়ার শেষ করে একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো ঠিক করে আতর মেখে রেডি হয়ে বের হতে নিলেই আনিশা তার সামনে এসে দাঁড়ায়, হাতে তার পায়েসের বাটি। মেহরাব আনিশাকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আনিশা গম্ভীর স্বরে বলে ওঠে, ঈদের দিন সকালে মিষ্টি মুখ না করে নামাজে যেতে নেই, এটা সুন্নত। মেহরাব কিছু না বলে চলে যেতে নেয়। তখনই আনিশা তার হাতটা শক্ত করে ধরে। মেহরাব নিজের হাতটা আনিশার থেকে ছাড়িয়ে নিয়ে আবারও চলে যেতে নেবে, তখন আনিশা বলে ওঠে, তখনকার কথাই আমার উপর রাগ করেছেন তাই না? দেখুন, ভুল কিছু তো বলিনি আমি। এখনকার সময়ে মানুষের জীবনের কত নিশ্চয়তা নেই কোনো, কখনকার কি হয়। আর আল্লাহ ডাক দিলে তো চলে যেতেই হবে তাই না? আপনি চাইলেও আমায় আটকে রাখতে পারবেন না, তাই এসব নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। পায়েসটা খেয়ে তারপর যান। বলেই আনিশা মেহরাবের দিকে ঘুরে আর চামচে করে পায়েস তুলে মেহরাবের মুখের সামনে ধরে। মেহরাব পায়েসটা মুখে তুলতে চাচ্ছিল না, কিন্তু আনিশা জোর করে তাকে 2 চামচ পায়েস খাইয়ে দেয়। মেহরাব আর কোনো কথা না বলে বের হয়ে যায়। আনিশাও পায়েসের বাটিটা হাতে নিয়ে বের হয়ে যায়। কিচেনে গিয়ে বাটিটা রেখে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে আনিশা কোকোকে কোলে তুলে আদর করতে থাকে। মেহরাব ম্যানশনে ফিরেছে 20 মিনিট হতে চলল। ম্যানশনে ফিরে এসে একবারও আনিশার রুমে যায়নি সে। কেন যাবে সে তার রুমে? আনিশা সবসময় এভাবে কথা বলে, যেটা মেহরাবের একদম পছন্দ নয় সেটাই আনিশা করে। সে কতবার আনিশাকে বারণ করেছে এই ধরনের কথা না বলতে, অথচ সে বারবারই এই ধরনের কথা বলে মেহরাবকে কষ্ট দেয়। সেই সকালের পর থেকে এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু এখনও মেহরাব বা আনিশা কেউই কারো মুখোমুখি হয়নি। আনিশাকে দেখার জন্য মেহরাবের মনটা হাঁসফাঁস করছে, কিন্তু নিজের ইগোর কাছে মনের কষ্ট খুব ছোট হয়ে গিয়েছে তার। মেহরাব রোমের ভেতর পায়চারি করেই যাচ্ছে, একবার বসছে তো একবার দাঁড়াচ্ছে, একবার ব্যালকনিতে যাচ্ছে আবার রোমে এসে পায়চারি করছে। মনটা যে কোনো কিছুতেই শান্ত হচ্ছে না তার। আনিশাকে দেখার জন্য বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে। মেহরাব আর নিজের রুমে থাকতে পারল না। সে তাড়াতাড়ি ক্লোজেটটা খুলে একটা প্যাকেট বের করে আনিশার রুমের দিকে পা বাড়ায়। আনিশার রুমের দরজাটা হালকা ভেরানো ছিল। মেহরাব রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আনিশা কোকোকে কোলে নিয়ে জানালার পাশেই বসেছিল, থেকে থেকে কোকোর সাথে কথাও বলছিল। মেহরাব চুপ করে আনিশার পেছনে গিয়ে দাঁড়ায়। আনিশা কোকোর সাথে কথা বলছে। কোকো, জানিস বাবা, এবারের ঈদটা না আমার একদম অন্যরকম ভাবে কেটেছে। হুম, এটা ঠিক যে প্রতিবারের মতো এবারও ঘরবন্দি হয়ে আছি, কিন্তু কথা বলার জন্য কেউ তো আছে। এই যে তুই আছিস আমার কাছে।
তোর সাথে সারাদিন কথা বলেই আমার দিনগুলো কোন দিক দিয়ে যে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তখনই পেছন থেকে মেহরাব গম্ভীর স্বরে বলে ওঠে। খাওয়া দাওয়া ভুলে সারাদিন কোকুকে নিয়েই পড়ে থাক। কোকুকে পেয়ে তো তোর দিন দুনিয়ার কোনো খেয়ালই নেই দেখছি। মেহরাবের কথায় আনেশা কোকোকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়। আনেশা খেয়াল করে যে মেহরাবের হাতে একটা বড় প্যাকেট আছে। মেহরাব বলে ওঠে। কোকোকে রেখে আয়, যা তাড়াতাড়ি। মেহরাবের কথার পিঠে আনেশা বলে। কেন? কুকুকে রেখে আসবো কেন? আমি বলছি তাই। আনিশা কথা না বাড়িয়ে কোকোকে রেখে এসে মেহরাবের সামনে দাঁড়ায়। মেহরাব নিজের হাতে থাকা প্যাকেটটা আনিশার দিকে এগিয়ে দিয়ে বলে। এটা পরে রেডি হয়ে নে। আনিশা মেহরাবের হাত থেকে প্যাকেটটা নিয়ে মেহরাবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে। এতে কি আছে? নিজেই দেখে নে। বলে মেহরাব রুম থেকে বের হয়ে যায়। তবে যাওয়ার আগে আনিশার দিকে তাকিয়ে বলে। তাড়াতাড়ি রেডি হয়ে নে। আনিশা মেহরাবের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে প্যাকেটটা খোলে। প্যাকেট খুলতেই তার সামনে দৃশ্যমান হয় একটা গাঢ় অফ হোয়াইট রঙের অর্গানজা শাড়ি। পুরো শাড়ির পাড় জুড়ে চওড়া গোল্ডেন স্টোন আর চুমকির কাজ রয়েছে। এছাড়া পুরো শাড়িতে আর কোনো কাজ নেই। শাড়ির আঁচলটাও বেশ সিম্পল। পাড় দেখেই শাড়িটা বেশ গর্জিয়াস লাগছে। শাড়িটা প্যাকেট থেকে বের করে আনিশা একবার হাত বোলায়। প্যাকেটে আরও কিছু ছিল। আনিশা সেগুলো বের করতেই দেখতে পায় শাড়ির সাথে ম্যাচিং করে একটা গোল্ডেন চোকার, পেটিকোট আর ব্লাউজ। আনিশা পেটিকোট আর ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। পেটিকোট আর ব্লাউজ পরে এসে শাড়িটা পরতে শুরু করে। শাড়িটা সে ভালোই পরতে পারে। এই শাড়ি পরা তাকে ঐশী শিখিয়েছিল। শাড়ির আঁচলটাও বেশ বড়। আনিশা আঁচলটা মাথায় টেনে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজেকে পরখ করতে থাকে। এই নিয়ে সে দুবার শাড়ি পরল। আজকে তাকে একদম বউ বউ লাগছে। কথাটা ভাবতেই আনিশা তাচ্ছিল্য হেসে মনে মনে বলে। বউ? হ্যাঁ, কারো বউ হওয়ার ভাগ্য তোর নেই রে আনাইসা। তবে বউ হতে না পারলেও রক্ষিতা ঠিকই হতে পেরেছিস। কথাটা ভাবতেই আনেশার চোখগুলো জলে টইটুম্বর হয়ে ওঠে। আনেশা আবারও আয়নার দিকে তাকায়। এই এক মাসে সে আগের থেকে বেশ মোটা হয়ে গিয়েছে। মুখটা আগের থেকে অনেকটা ফর্সা আর গোলগাল লাগছে। পেটটাও ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছে সে 4 মাসের অন্তঃসত্ত্বা। অথচ সে এই এক মাসে ঠিকভাবে খাওয়া দাওয়াও করেনি। সবসময় পেট ভরা ভরা লাগতো তার। আনেশা ব্যাপারটা আজকেই খেয়াল করলো। কারণ সে সবসময় ঢিলাঢালা জামা কাপড় পরে। তাই তার পেট উঁচু নাকি নিচু সেটা বোঝা দায়। সেও এতদিন খেয়াল করেনি। পেটের ওপর হাত বোলাতেই আনেশার কেমন একটা অজানা অনুভূতি কাজ করছে। তবে সে যেটা ভাবছে সেটা তো কখনোই হওয়ার নয়। কারণ প্রেগনেন্সি কোনো সিমটমই তার দেখা দেয়নি। খালি এক আধবার বমি হয়েছে। আর তাছাড়াও তো সে রেগুলার মেডিসিন নেয়। কোনো মাসেই তো তার পিরিয়ড মিস যায়নি। তাহলে তো সে যেটা ভাবছে সেটা কখনোই হবে না। আর হলেও মেহরাব কি তাকে মেনে নেবে? হয়তো না। আনিশা এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পাউডারের কৌটা থেকে হালকা একটু পাউডার বের করে মেখে নেয়। ড্রেসিং টেবিলের ড্রয়ারে মেহরাব কিছু সাজগোজের জিনিস তার জন্য নিজে পছন্দ করে এনেছিল। আনিশা ড্রয়ার খুলে একটা হালকা কালারের লিপস্টিক বের করে ঠোঁটে লাগায়। চোখে হালকা করে কাজল দেয়। ব্যাস, এতেই তার সাজা কমপ্লিট। এর থেকে বেশি সে আর সাজতে পারে না। মেহরাবের আনা সেই চোকারটাও গলায় পরে নেয় আনাইশা। হাতে কিছুই পরেনি, কারণ ব্লাউজের হাতাটা একদম কবজি পর্যন্ত। আর কবজির কাছেও শাড়ির পাড়ের মতো হ্যাভি ডিজাইন রয়েছে। চুলগুলো আনেশা ভালো করে আঁচড়ে হাত খোপা করে খোপায় একটা কাটা দেয়। এতক্ষণে মেহরাবও রেডি হয়ে গিয়েছে। মেহরাব আনেশার কাজগুলো মনোযোগ দিয়ে দেখছে। আনেশা খোপা করে পেছনে মুড়তেই দেখতে পায় যে মেহরাব দরজার সাথে হালান দিয়ে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আনেশা জলদি তার চোখ নামিয়ে নেয়। মেহরাব তার দিকে এগিয়ে আসতে আসতে বলে। কল্পনায় যেমন ভাবছিলাম বাস্তবে তার থেকেও বেশি সুন্দর লাগছে তোকে, আনা। বলেই আনেশার মুখখানা তুলে নিচের 2 হাত দিয়ে আগলে নিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আনেশা আবারও লজ্জায় মাথা নামিয়ে নেয়। তখন মেহরাব বলে। এতদিন পর আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝলি আনা? আনেশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মেহরাবকে বলে। কি? মেহরাব মুচকি হেসে আনেশার ফোলা ফোলা গাল টিপে বলে। এই যে আমার আনা আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গিয়েছে, একদম গোলুমুলু হয়ে গিয়েছে। তোকে যখন প্রথম মেনশনে এনেছিলাম তখন তো একদম পাটকাঠি ছিলি, কিন্তু এখন একদম টেডি বিয়ার হয়ে গিয়েছিস। এত কিউট লাগছে যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। এত কিউট কেন তুই আনা?
মেহরাবের কথায় আনেশার গাল দুইটা লাল হয়ে যায়, নাকের ডগাও লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। মেহরাব আবারও বলে, জানিস, তোকে যখন প্রথম দেখেছিলাম তখনও না তুই ঠিক এরকমই কিউটের ডিব্বা ছিলি। সাদা ফোলা ফোলা গাল, একদম একটা পুতুল। আবার সেই ছোট্ট পুতুলটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। আনেশা এবারও কিছুই বলে না, শুধু মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে থাকে। মেহরাব বলে, আচ্ছা চল এবার। আনেশা মুখ তুলে মেহরাবের দিকে তাকিয়ে বলে, কোথায় যাবেন? গেলেই দেখতে পাবি। বলেই মেহরাব পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। আনেশাও তার পিছু পিছু যায়। মেহরাব মূল ফটকের কাছে গিয়েই থেমে যায়। পেছনে তাকাতেই দেখতে পায় আনেশা কিচেনের দিকে যাচ্ছে। তাই মেহরাব তাকে বলে, কি হলো, এদিকে না এসে কিচেনে কেন যাচ্ছিস? আপনি যান, আমি আসছি। একটা ছোট্ট কাজ আছে, আপনি গিয়ে গাড়ি বের করুন, ততক্ষণে আমি চলে আসবো। ঠিক আছে, বেশি দেরি করিস না কিন্তু। বলেই মেহরাব চলে যায়। মেহরাবের যাওয়ার দিকে তাকিয়ে আনেশা একটা বাঁকা হাসি দেয়। এরপর কিচেনে চলে যায়। মেহরাব গাড়ির দরজার সাথে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আনেশা সেখানে উপস্থিত হয়। মেহরাব আনেশাকে দেখে গাড়ির দরজা খুলে তাকে গাড়িতে উঠায়। এরপর মেহরাব গাড়ি স্টার্ট দেয়। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি এসে থামে এক জায়গায়। জায়গাটা বেশ সুন্দর, আশপাশটা সবুজে আবৃত। মেহরাব গাড়ি থেকে নেমে দরজা খুলে আনেশার হাত ধরে তাকেও নামায়। এটা একটা ছোট পাহাড়ের মতো। বিকেলের সময় তার উপর আকাশটাও কেমন মেঘলা মেঘলা। আনেশার পাহাড় দেখার খুব ইচ্ছে ছিল, মেঘদের দেশে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। সেটা তো এখন সম্ভব নয়, কালকেই না হয় নিয়ে যাবে। আর এমনিতেও তো আনেশার সবসময় ঘরবন্দি হয়েই থাকে। তাই মেহরাব ভাবলো আজকে ঈদের দিন তাকে নিয়ে কোথাও যাওয়া যাক। সেই জন্য এই ছোট্ট পাহাড়েই তাকে ঘুরতে নিয়ে এলো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আনেশা চোখ দুইটা বন্ধ করে বুক ভরে শ্বাস নিচ্ছে। মেহরাব তার পাশেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে। মেহরাব আনেশার চুলের কাঁটাটা এক টান দিয়ে খুলে দেয়। ফলে আনেশার হাঁটু অবধি সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে পুরো পিঠ জুড়ে। হঠাৎ চুল খুলে দেয়। আনেশার চোখ মেলে তাকায় আর মেহরাবের উদ্দেশ্যে বলে, চুল খুলে দিলেন কেন? এরকম সুন্দর একটা পরিবেশে তোর খোলা চুলগুলো বাতাসে উঠতে দেখতে খুব ভালো লাগবে তাই। আনেশা আর কিছু না বলে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে শুরু করে। হঠাৎই মেহরাবের ফোনটা বেজে ওঠে। ফোন বের করতেই মেহরাব দেখতে পায় জাহিদ ফোন দিয়েছে। তাই মেহরাব একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ কথা বলার পর মেহরাব আবারও তার আগের জায়গায় ফিরে আসে। তবে এই জায়গায় এসে তার হার্টবিট করাই ভুলে গিয়েছে। তার হাত পা থরথর করে কাঁপছে। মেহরাব মাথায় হাত দিয়ে চুল টেনে ধরে আর আশেপাশে পাগলের মতো আনেশাকে খুঁজতে শুরু করে। কারণ একটু আগেই সে আনেশাকে এই জায়গায় দেখেছিল। কিছু মুহূর্তের মধ্যে মেয়েটা কোথায় চলে যাবে। আনেশাকে না দেখতে পেয়ে মেহরাব পাগলের মতো আনেশার নাম ধরে ডাকতে শুরু করে। আনা তুই কোথায়? প্লিজ আমার সাথে মজা করিস না। আনা প্লিজ ফিরে আয়। তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমাকে ছেড়ে কখনো কোথাও যাবি না। আনা প্লিজ ফিরে আয়। জোরে জোরে চিৎকার করতে করতে মেহরাব আনেশাকে ডাকতে শুরু করে। হঠাৎই পেছন থেকে আনেশা মেহরাবকে ডেকে ওঠে। আনেশার গলা পেয়ে মেহরাব পেছনে মুড়তেই দেখতে পায় আনেশা সেখানেই দাঁড়িয়ে আছে। মেহরাব দেরি না করে ছুটে আনেশার কাছে চলে যায়। আনেশার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আনা কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ এই, তুই জানিস না তোকে না দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সব সময় এই ধরনের মজা আমার একদমই পছন্দ না। আর কখনোই আমাকে। আর কিছু বলার আগেই মেহরাব খেয়াল করে তার বুকের বাঁদিকে খুব ব্যথা করছে। মেহরাব জলদি আনেশাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর দেখতে পায় তার বুকের বাঁদিক দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। মেহরাব আনেশার দিকে তাকাতেই দেখতে পায় আনেশার মুখে এক পৈশাচিক হাসি। হাতে তার সেই রক্তাক্ত ছুরি যেটা সে একটু আগেই মেহরাবের বুকে চালিয়েছিল। মেহরাব রক্তাক্ত জায়গাটাতে হাত দিয়ে আনেশার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। আনা তুই। মেহরাব কথা শেষ করার আগেই আনেশা বলে ওঠে, কেমন লাগছে মেহরাব জেহরায়েল? উফ, আমিও না এত ধারালো একটা ছুরি আপনার বুকে ঢুকিয়েছি, ব্যথা লাগারই তো কথা। মেহরাব আনেশার ব্যবহারে রীতিমতো হতভম্ব। কারণ এই আনেশাকে মেহরাব চেনে না, একদমই চেনে না। মেহরাবকে তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আনেশা বলে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না, যে আপনার সেই বোকা সহজ সরল আনা কিভাবে আপনার বুকে ছুরি চালালো, তাই না? কিছুক্ষণ চুপ থেকে আনেশা বাঁকা হেসে আবারও বলে, মনে আছে আপনি সেই দিন আমাকে কি বলেছিলেন? আপনি বলেছিলেন আমাকে যদি আপনার বন্দিনী থেকে মুক্তি পেতে হয় তাহলে আপনাকে খুন করেই যেন আমি বের হই। আর আজকে সেটাই করলাম আমি। আপনাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে মুক্ত হব আমি।
মেহরাব কম্পিত কণ্ঠে বলে, মেরেই যখন ফেলবি তাহলে সেই দিনই কেন মারলি না আমায়? আনিশা মেহরাবের কথায় উচ্চস্বরে হেসে তার বুকের সেই দিকটায় চাপ দেয় যেই দিকে আনিশা একটু আগেই ছুরি চালিয়েছিল। আনিশা চাপ দেয় মেহরাব মৃদু চিৎকার করে ওঠে। আনিশা হাসতে হাসতে বলে, লাগছে তাই না? আমারও খুব লেগেছিল। বিনা অপরাধে যখন আপনি আমায় কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, কথায় কথায় বেশ্যার উপাধি দিয়েছেন আমায়, তখন তখন না আমারও খুব লেগেছিল। আর আপনি বললেন না যে কেন আপনাকে সেই দিনই মারলাম না। প্রথমত, আমি চাইলেও সেদিন আপনাকে মারতে পারতাম না, কারণ আমি আপনাকে মারতে গেলেই আপনার গার্ড আমাকে ঠিকই আটকে নিত। বাঘের গুহায় গিয়ে বাঘকে মারা এতটাও সহজ নয়। আর দ্বিতীয়ত, ভালোবাসার মানুষের থেকে ধোঁকা পেলে কেমন লাগে, বা ভালোবাসার মানুষ যখন বুকে ছুরি চালায় তখন কেমন লাগে, আমি আপনাকে সেই অনুভূতিটাই ফিল করাতে চেয়েছিলাম। এখন একটু হলেও কি কষ্ট হচ্ছে আপনার? আর চিন্তা করবেন না, আপনার মৃত্যুটাকে আমি সহজ করে দেব। সেই জন্যই তো আপনার পায়েসে আমি স্লো পয়জন মিশিয়েছি। বিষের কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এবার আপনাকে কে বাঁচাবে মিস্টার জিহরাইল? মেহরাব কিছু বলার আগেই তার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগে। মেহরাব অনেক কষ্টে বলে, তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আঙ্কেল ঠিকই বলেছিলেন, তোর শরীরেও ওই জানোয়ার নাভিদের রক্ত বইছে, তাই তো আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি। আমি তো আপনাকে বিশ্বাস করতে বলিনি। বিশ্বাস অবিশ্বাস সব আপনার বিষয়। আপনি বিশ্বাস করেছেন আর আমি সেটার সুযোগ নিয়েছি। আর আমি আপনার সাথে যা করেছি সেটা কম হয়ে গেল না? কারণ আপনি আমাকে যেভাবে তিলে তিলে মেরেছেন, আমি তো আপনাকে সেভাবে মারতেই পারলাম না। আপনাকে তো সেরকম কোনো কষ্টই দিতে পারলাম না আমি। কষ্ট? হুঁ, কষ্ট? আজকে তুই আমার সাথে যা করলি, এরপর সত্যি আর মারতে ইচ্ছে করছে না আমার। কেন করলি আনা? আমি তো তোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। কেন করলি আমার সাথে এমন? কেন? আনিশার চোখগুলো হঠাৎ করে রক্তবর্ণ ধারণ করে। সে ক্ষিপ্ত স্বরে বলে, কেন করেছি এখনো বুঝতে পারছেন না? প্রতিশোধ নেয়ার জন্য। শুনেছেন আপনি? প্রতিশোধ নেয়ার জন্যই করেছি আমি। বলে আনিশা মেহরাবকে ধাক্কা মেরে দেয়। মেহরাবের বুকে আঘাত ছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিল না সে। এর মধ্যেই আনিশা তাকে ধাক্কা দেয়, যার তাল সামলাতে না পেরে মেহরাব পা পিছলে নিচের খাদে পড়ে যায়। আনিশা খাদের কাছে এসে দেখার চেষ্টা করে যে মেহরাব সত্যি সত্যি পড়ে গিয়েছে নাকি কোনোভাবে বেঁচে গিয়েছে। খাদটা বেশি গভীর না হলেও যে একবার পড়বে তার বেঁচে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একদম ঘুটঘুটে অন্ধকার একটা রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে আনিশা। এখন তার কোনো জ্ঞান নেই। আনিশার ঠিক সামনের চেয়ারেই বসে আছে নাভিদ। বেশ লম্বা সময় ধরে আনিশার কোনো জ্ঞান নেই। নাভিদ এবার বিরক্ত হয়ে আনিশার মুখের ওপর পানি ছেটাতে শুরু করে। অনেকবার পানি ছেটানোর পর আনিশা পিট পিট করে চোখ মেলে তাকায়। আনিশাকে তাকাতে দেখে তার মাথার ওপর থাকা স্পটলাইটটা অন করে নাভিদ। নাভিদ আনিশার সামনে চেয়ার টেনে এনে পায়ের ওপর পা তুলে বসে আর খুব শান্ত গলায় বলে, খুব ভালো কাজ করেছিস তুই মেয়ে, খুব ভালো। ওই মেয়েরাবকে শেষ করার জন্য কত কিছু করলাম, কিন্তু কই বাঁচার জান ওই মেয়েরাবের, তাই তো এতদিন মারতে পারিনি। তবে কি বলতো, অনেক সময় গায়ে জোর খাটানোর থেকে বুদ্ধি খাটানোটা বেশি কার্যকর। এই দেখ না, তোকে দিয়েই কেমন মেয়েরাবকে খুন করলাম। হায় বেচারা, যাকে ভালোবাসলো সেই মেয়েই তাকে নিজের হাতে খুন করলো। বলে উচ্চস্বরে হাসতে থাকে নাভিদ। নাভিদকে এইভাবে হাসতে দেখে আনিশা ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, আপনার কথা মতো আমি মিস্টার মেহরাব জেহরাইলকে খুন করেছি। এবার আপনার কথা রাখার পালা। উনি বলেছিলেন যে আমার মা এখনো বেঁচে আছেন। আমার অতীত আছে যেটা আমার অজানা। আর মেহরাব জেহরাইলের সাথে আমার কি সম্পর্ক সবকিছু আমি জানতে চাই। আমি যেহেতু আপনার কথা রেখেছি, সেহেতু আপনাকেও আমার কথা রাখতে হবে এবার। রাখবো তো, কিন্তু তার আগে মেহরাবের লাশ পেয়ে যাই। আমি নিশ্চিত হই যে ওই মেহরাব মরে গিয়েছে, তারপর না হয় তোর ইচ্ছা পূরণ করবো। তখনই নাভিদের ফোনটা বেজে ওঠে। নাভিদ ফোন কানে দিতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, স্যার, মেহরাব জেরায়েলের লাশ পাওয়া গিয়েছে, কিন্তু মুখটা পুরো থেতলে গিয়েছে, চেনা যাচ্ছে না। তবে আপনি যেমন যেমন বর্ণনা দিয়েছেন একদম মিলে যাচ্ছে। মেহরাব জেরায়েলের ডান হাতে একটা পোড়ার ক্ষতও আছে, যেমনটা আপনি বলেছিলেন। আমি আপনাকে একটা ছবি পাঠিয়েছি, দেখে নিন।
ওই লাশটা ভাইয়ের হসপিটালে পাঠিয়ে দাও। মেহরাবের চুলের স্যাম্পল ভাইয়ের কাছে অনেক আগে থেকেই আছে। এই লাশের ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হবে যে ওইটাই মেহরাব জেরালের নাকি অন্য কেউ। বলেই নাবিদ ফোন কেটে দেয়। ফোন কেটেই নাবিদ আনিশার কাছে এসে বলে, মেহরাব খুব চালাক একটা ছেলে। ওর ব্যাপারে পুরো নিশ্চিত না হয়ে আমি কিচ্ছু বলবো না তোকে। হ্যাঁ, তবে তোকে তোর খুব কাছের একজনের কাছে নিয়ে যাব। বলেই নাবিদ আনিশার হাত পায়ের বাঁধন খুলে তাকে টানতে টানতে একটা রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এতে আনিশা বেশ ব্যথা পায়। নিজের মায়ের সাথে শেষবারের মতো কথা বলে নে, কারণ মেহরাবের ডিএনএ ম্যাচ হয়ে গেলে তুইও এই দুনিয়া থেকে বিদায় নিবি, আর তোর সাথে তোর মা, তোর সন্তান। বলতে গিয়েও থেমে যায় নাবিদ। মুখে বাঁকা হাসি নিয়ে সেই রুমের দরজা বন্ধ করে দেয়। এই রুমটাও আগের মতোই অন্ধকার, তবে একটা স্পটলাইট চলছে। আনিশার ঠিক সামনেই চেয়ারে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় মলিন চোখে বসে আছে নওরিন খান। আনিশা ধীরে ধীরে উঠে কাঁপা কাঁপা পায়ে নিজের মায়ের দিকে এগিয়ে আসে। আনিশার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আনিশা নওরিন খানের কাছে পৌঁছেই তার হাত পা আর মুখের বাঁধন খুলে নিজের মাকে জড়িয়ে ধরে, জোরে জোরে কাঁদতে শুরু করে। নওরিন খানও নিজের মেয়েকে এতগুলো বছর পর কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। হয়তো তাদের কাছে আর বেশি সময় নেই। নাবিদ আর মিস্টার নাবিল সব কিছু প্ল্যান করে রেখেছে। তারা মেহরাবকেও আনিশার হাত দিয়ে খুন করিয়েছে। এখন তারা আনিশা আর নওরিন খানকেও শেষ করে দেবে। আনিশা নিজের মাকে ছেড়ে দিয়ে বলে, আম্মু, দীর্ঘ 19টা বছর পর নিজের মেয়ের মুখে আম্মু ডাক শুনে নওরিন খানের বুকটা জুড়িয়ে যায়। এবার যেন তিনি শান্তিতে দু চোখ বুঝতে পারবেন, কিন্তু তার সাথে সাথে যে তার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাও ঝরে পড়বে। নওরিন খান নিজের মেয়ের মুখখানা দুহাতে আগলে নিয়ে বলেন, 19টা বছর 19টা বছর পর আমার মেয়েটাকে আমি সামনে থেকে দেখছি। কোথায় ছিলি মা এতগুলো বছর? ওরা যে আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। ওই জানোয়ারগুলো তোর বাবাকে মেরে ফেলেছে মা। ওই জানোয়ারগুলো মেহরাবের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ওই জানোয়ারগুলো মেহরাবকেও ছাড়েনি, ওকেও তোর মাধ্যমে মেরে ফেললো। কাঁদতে কাঁদতে নওরিন খান কথাগুলো বলে ওঠেন। আনিশা মায়ের চোখের পানি মুছিয়ে বলে, আম্মু, ওই মেহরাব জেহরাল তোমার থেকে আমাকে আলাদা করেছেন। আলাদা আলাদা করে দিয়েছেন উনি। ওই সব লোকেদের সাথে মেহরাবও দায়ী আম্মু। উনি মিথ্যে প্রতিশোধের নেশায় আমায় শেষ করে দিয়েছেন আম্মু। ওনার যদি ওনারা যদি দোষী হয় তাহলে তো মেহরাবও সমান দোষী। কোনো কিছু বিবেচনা না করে উনিও তো আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। আমাকে বানিয়েছেন বেশ্যা। ওই লোকটা আমাকে নিজের রক্ষিতা বানিয়েছে আম্মু। তুমি বলো না আম্মু, কেন আমার সাথে এমনটা হলো? উনি কেন আমার সাথে এমন করলেন? নওরিন খান মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, এভাবে বলিস না মা। তুই জানিস না যে ছেলেটা ছোট থেকে কি কি সহ্য করেছে, কতটা ট্রমার মধ্য দিয়ে গেছে। ওর চোখের সামনেই ওর পুরো পরিবারকে শেষ করে দিয়েছে ওই জানোয়ারগুলো। যে সেভাবে শেষ করেনি, অনেক নিকৃষ্টভাবে খুন করেছে ওরা। আনিশা নওরিন খানকে ছেড়ে দিয়ে বলে, আমি সবকিছু জানতে চাই আপু। ওনার সাথে আমার কি সম্পর্ক? উনি উনি কেন তোমাকে খারাপ মহিলা বলেছেন? আর ওই নাভিদ নামের লোকটা কি আমার বাবা? আর যদি সত্যি ওই লোকটা আমার বাবা হয় তাহলে কেন আমাদেরকে মারতে চায় সে? কেন ওই লোকটা মেহরাবের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে? বলো না আম্মু, আমি সবটা জানতে চাই। প্লিজ আম্মু, বলো আমায়। নওরিন খান আনিশার কথার উত্তর দিতেই যাবেন, এমন সময় নাবিদ রুমের দরজা ঠেলে প্রবেশ করে আর বলে, তোর মা কি বলবে? যা বলার সেটা তো আমি বলবো তোকে। তোর মা কতটুকু বা জানে? বলেই নাবিদ আনিশার কাছে এসে তাকে আবারও টানতে টানতে নিয়ে যেতে লাগে। নাবিদকে এভাবে টেনে টেনে নিয়ে যেতে দেখে নওরিন খান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ওকে ছেড়ে দে তুই নাভিদ। আমার মেয়েটার কোনো দোষ নেই, ওকে তুই কষ্ট দিস না। ওকে ছেড়ে দে তুই নাভিদ। ওর বদলে তুই আমাকে মেরে ফেল, আমাকে কষ্ট দে, কিন্তু ওকে ছেড়ে দে।
নওরিন খান কথাগুলো তো বললেন, কিন্তু নাবিদের কান অবধি সেই কথাগুলো গেল না। নাবিদ টানতে টানতে আনিশাকে আবার সেই রুমের দিকে নিয়ে যেতে লাগে, যেই রুমে আনিশাকে আগে রেখেছিল। নাবিদের টানার ফলে আনিশার তলপেটে বেশ টান পড়ে, হালকা হালকা ব্যথাও করছে তলপেটে, সাথে একটু চাপও অনুভব হচ্ছে। আনিশা তলপেট চেপে ধরে সেখানেই থেমে যায়। আনিশা থেমে যাওয়ায় নাবিদ পেছনে মুড়ে তাকায় আর বলে, কি হয়েছে, থেমে গেলি যে? চল। আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটু ওয়াশরুমে যাবো, প্লিজ আমাকে একটু ওয়াশরুমে যেতে দিন না। নাবিদ প্রথমে না বলতে গেলেও কিছু একটা ভেবে বাঁকা হেসে আনিশাকে ওয়াশরুমের সামনে নিয়ে যায় আর বলে। তাড়াতাড়ি বের হবি। আনিশা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এসে নাবিদের সাথে সেই রুমেই চলে যায়। আজকে একটা দিন হয়ে গেল, আনিশা এখনও সেই অন্ধকার রুমেই বন্দী রয়েছে। কালকে যে নাবিদ তাকে এই রুমে রেখে গিয়েছে, তারপর আর নাবিদের দেখা আনিশা পায়নি। মাঝখানে একজন কালকে রাতের খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু আনিশা সেটা মুখে নেয়নি। আনিশার হাত পাগুলো এখনও বাঁধা রয়েছে। হঠাৎই দরজা খোলার আওয়াজ পেয়ে আনিশা সেই দিকে তাকায়। নওরিন খান সকলের চোখ ফাঁকি দিয়ে আনিশার কাছে এসেছেন। বেশ কয়েকদিন ধরেই নাবিদ নওরিন খানকে সেই ইঞ্জেকশনটা দেয় না, যেটার ফলে নওরিন খান সাময়িকভাবে প্যারালাইজড হয়ে যেত। নওরিন খান নিজের হাতের বাঁধন খুলে আনিশাকে এখান থেকে মুক্ত করতে এসেছেন। নওরিন খান তাড়াতাড়ি করে আনিশার হাত পায়ের বাঁধন খুলে বলেন, আনা, তুই এখান থেকে পালিয়ে যা মা, তাড়াতাড়ি পালিয়ে যা। ওই জানোয়ারগুলো, ওই জানোয়ারটা তোকে শেষ করে দেবে। আমি সবটা না জানা অবধি কোথাও যাবো না আম্মু। হ্যাঁ না, জেদ করিস না। তুই ওই জানোয়ারটাকে চিনিস না, ও তোর জীবন নরক করে দেবে মা, তুই পালা। না আম্মু, আমি পালাতে পারবো না, আমাকে সবটা জানতে হবে। আনা, তুই কেন বুঝছিস না? এখান থেকে না পালালে ওই জানোয়ারটা তোর সব শেষ করে দেবে। প্লিজ, আমার কথা ভেবে হলেও এখান থেকে পালা। বেশ, আমি পালাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? জলদি বলে ফেল, দেরি হয়ে যাচ্ছে। ওই নাভিদের লোক যখন তখন চলে আসতে পারে। তুমিও আমার সাথেই পালাবে, প্লিজ আম্মু, না করবে না। এতগুলো বছর পর তোমার খোঁজ পেয়েছি আমি, তোমাকেও আমার সাথে যেতে হবে। এটা সম্ভব নয় রে মা। কেন সম্ভব নয়? সব সম্ভব, তুমি আর না করবে না। তুমি যদি আমার সাথে না পালাও তাহলে আমিও এখানেই থাকবো, আমিও পালাবো না। ঠিক আছে, চল আমার সাথে। বলেই নওরিন খান আনিশার হাত ধরে খুব সাবধানতা অবলম্বনে এগোতে থাকেন। তাদেরকে যেই বাড়িতে বন্দি করে রাখা হয়েছে সেই বাড়িটা অনেকটা জমিদার বাড়ির মতন। বাড়ির ভেতরটা একদম পোড়া, দেখেই বোঝা যাচ্ছে যে এই এত বড় বাড়িটাকে কোনো সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর এটা এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। নওরিন খান যেন এই বাড়ির আনাচে কানাচে খুব ভালো করেই চেনেন, তাই খুব সহজেই তিনি বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ান। দরজাটা খুলতেই যাবে এমন সময় নওরিন খানের বুকে কেউ একটা গুলি করে। মুহূর্তের মধ্যেই নওরিন খান লুটিয়ে পড়েন এই বাড়ির পোড়া মেঝেতে। বুক থেকে গলগল করে রক্ত পড়ছে, তার চোখগুলো উল্টে গিয়েছে, হয়তো উনি আর বাঁচবেন না। আনিশা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। তার চোখের সামনে কি ঘটে গেল সেটা ঠাউর করতেই তার মিনিট পাঁচেক সময় লেগে গিয়েছে। যখন বুঝতে পারে যে নাবিদ তার মাকে গুলি করেছে, তখন আনিশা ধপ করে মেঝেতে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে মেঝেতে লুটিয়ে পড়া মায়ের মাথাটা নিজের কোলে তুলে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, ও আম্মু, প্লিজ কথা বলো, কি হয়েছে তোমার আম্মু? আনিশা নিজের শাড়ির আঁচল দিয়ে নওরিন খানের বুকে চেপে ধরে যেন কম রক্ত বের হয়। নওরিন খান অনেক কষ্টে বলে ওঠেন, আমার কষ্টের জীবনে এখানেই ইতি টানতে হলো রে মা। কি কপাল! 19টা বছর পর নিজের মেয়েটাকে দেখতে পেলাম। মাত্র কিছু ঘন্টা কাছে পেয়েছি তোকে, আর তারপরই পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে রে মা। আমি তোকে বাঁচাতে পারলাম না রে আনা, বাঁচাতে পারলাম না। এই জানোয়ারটা এবার হয়তো তোকে শেষ করে দেবে। আমি তোকে বাঁচাতে পারলাম না।
বলেই নওরিন খান আনেশার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনেশা নিজের মায়ের নিথর দেহটা জড়িয়ে ধরে জোরে চিৎকার করে কাঁদতে লাগে। আনেশা পাগলের মতো করে বলতে লাগে, আম্মু, ওঠো না আম্মু। আম্মু, এত বছর পর তোমার মেয়েকে তুমি দেখলে, এখন তাকে একা রেখে যেতে পারো না তুমি আম্মু। আম্মু প্লিজ একবার তাকাও। আম্মু প্লিজ, আম্মু একটাবার তাকাও না আম্মু। তখনই সিঁড়ি দিয়ে হাসতে হাসতে নাবিদ নিচে নেমে আসে আর বলে, তোর মা আর কোনোদিনও তাকাবে না। খুব সাহস হয়ে গিয়েছিল না তোর মায়ের? খুব সাহস বেড়ে গিয়েছিল মেয়েকে দেখে। আমার চোখ ফাঁকি দিয়ে পালানো বুঝি এতই সহজ? নাবিদের কথাগুলো আনিশার মাথায় আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। আনিশা নওরিনের খানের মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দ্রুত পায়ে নাবিদের কাছে আসে আর এসেই তাকে এক ধাক্কা দেয়। নাবিদ বুঝতে পারেনি যে আনিশা হঠাৎ করেই তাকে ধাক্কা মারবে, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে যায়। এতে নাবিদের রাগ সপ্তম আকাশে উঠে যায়। নাবিদ উঠেই আনিশার চুলের মুঠি শক্ত করে ধরে বলে, তোর এত বড় সাহস যে তুই আমাকে ধাক্কা দিস? তোর মাকে তো মেরেই ফেলেছে, এবার তোকেও খুন করব। তবে খুন করার আগে তোর শেষ ইচ্ছাটা আমি পূরণ করব। আনিশা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। এক পর্যায়ে নাবিদ তাকে ছেড়ে দেয়। হঠাৎ ছেড়ে দেয় আনিশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এতে সে বেশ আঘাতও পায়, কিন্তু সেই দিকে খেয়াল না করে আনিশা নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায় আর নাবিদের সামনে এসে দাঁড়িয়ে তার গলা টিপে ধরার জন্য হাত বাড়াতেই নাবিদ বলে ওঠে, নিজের সন্তান আর নিজের মৃত্যুকে যদি সহজ করতে চাস, তাহলে আমার দিকে হাত বাড়ানোর চিন্তা করবে না। না হলে তোর সন্তানেরও ঠিক তেমনটাই হাল হবে, ঠিক যেমনটা মায়ার সন্তানের হয়েছিল। ও তুই তো মায়াকে চিনিস না। মায়া হলে মেহরাবের একমাত্র বোন। নাবিদের কথা শোনা মাত্রই আনিশার হাত দুইটা আপনা আপনিই থেমে যায়। নাবিদ আবারও বাঁকা হেসে বলে, বেচারা বাচ্চাটা, কালকে বাপ হারা হলো, আজকে নানিও মারা গেল। তবে বাবু তুমি চিন্তা করো না, তোমাকে আর তোমার মাকেও আমি ওদের কাছে পাঠিয়ে দেবো, কেমন? কথাটা বলেই নাবিদ উচ্চস্বরে হাসতে লাগে। আনিশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আনিশার হাতটা আপনা আপনি নিজের পেটের ওপর চলে যায়। আনিশা দুকদম পিছিয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে তার গর্ভে সত্যি সত্যি মেহরাবের সন্তান আছে। এই কথাটা তার মাথায় কাল সকাল অবধি এলেও আমলে নেয়নি। আনিশাকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিদ বলে ওঠে, 4.5 মাস হয়ে গেল, অথচ এই বাচ্চার বাবা আর মা জানেই না যে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে আসতে চলেছে। আফসোস হয় খুব। নাবিদ এবার ভাবতে শুরু করে সেদিন ডক্টর হাসানের বলা কথাগুলো। স্যার, আপনি যে মেহেরের বাড়িতে যেতে বলেছিলেন ওর ড্রাগসটা চেঞ্জ করার জন্য, করেছিল। স্যার আমার কাছে ভালো খবর আছে। কি খবর? মেহরাব যে মেয়েটাকে বাড়িতে এনেছে না, ওই মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। কি? এই, তুমি কি ঠিক বলছো? হ্যাঁ স্যার, আমাদের সন্দেহ কোনো ভুল নেই। আমি বারবার ওনাকে চেক করেছি আর বুঝতে পেরেছি যে উনি প্রেগনেন্ট। ঠিক আছে, রাখো তাহলে। আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অসম্ভব, এটা হতেই পারে না। বিশ্বাস অবিশ্বাস সবই তোর উপর। যাই হোক, খাদে যে লাশটা পাওয়া গিয়েছে সেটা মেহরাবেরই লাশ। আর তুই যেহেতু আমার কথা রেখেছিস, তাই তোর শেষ ইচ্ছেও আমি পূরণ করব। তোর এই পৃথিবীতে আপন বলতে আর কেউই রইল না। আপনি একটু আগে যা বলেন সব মিথ্যে, তাই না? আপনি আমাকে ভুল বোঝাতে চাইছেন, হ্যাঁ? অসম্ভব নাকি সম্ভব, সেটা আমার থেকে তুই ভালো জানবি, তাই না? আনিশা আর চুপ করে দাঁড়াতে পারল না। সে তেরে নাবিদকে মারতেই যাবে, এমন সময় কিছু গার্ড এসে তাকে ধরে ফেলে। আনিশা চিৎকার করে বলে ওঠে, আমাকে ছাড় তোরা। নাবিদ তোকে শেষ করে দেবো আমি। তুই একটা জানোয়ার, তোর বাঁচার কোনো অধিকার নেই। আমাকে ছাড় তোরা, ওকে ওকে আমি শেষ করে দেবো। নাবিদ হাসতে হাসতে আনিশার কাছে এসে বন্দুকের মাথাটা আনিশার গালে ঠেকিয়ে বলে, কে কাকে মারবে সেটা তো একটু পরে বুঝতে পারবে। এই, ওকে নিয়ে চল। সেই গার্ডগুলো নাবিদের পেছন পেছন আনিশাকে ধরে নিয়ে যেতে লাগে। আনিশাকে আবারও সেই রুমেই আনা হয়, যেই রুমে তাকে একটু আগে বন্দি করে রাখা হয়েছিল। নাবিদের ইশারায় গার্ডগুলো আনিশাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। নাবিদ গার্ডকে বলে, নরিনের লাশে ভালো করে খাতির যত্ন করে দাপন কাপনের ব্যবস্থা শুরু করো। নরিনের লাশে ভালো করে খাতির যত্ন করে দাপন কাপনের ব্যবস্থা শুরু করো। যতই হোক আমার প্রথম ভালোবাসা বলে কথা, যেন তেন করে তো আর তার শেষ বিদায় দিতে পারি না।
বলেই আনাসার দিকে তাকায়। আনাসার রাগে শরীরের প্রতিটা অঙ্গ রেডি করছে। গার্ডগুলো এত টাইট করে তার হাত দুইটা বেঁধে দিয়েছে যে নড়তে পর্যন্ত পারছে না বেচারি। নাবিদের কথাই গার্ডগুলো চলে যায়। নাবিদ আবারও চেয়ার টেনে আনাসার সামনে বসে আর হাসতে হাসতে বলে, এই যে পোড়া বাড়ি পোড়া ঘর দেখছিস না, জানিস সেটা কার বাড়ি? আনাসা কিছুই বলে না। নাবিদ আবারও বলে, এই বাড়িটা হলো জেনারেলের বাড়ি। এটা তোর বাপ চাচার বাড়ি। এই বাড়িতেই তোর বাপ চাচা বড় হয়েছে। এই বাড়িতেই তোর বাপ চাচা বিয়ে করে বউ এনেছে। এই বাড়িতেই জন্ম হয়েছে মায়া আর মেহরাবের। তুইও এই বাড়ির মেয়ে। আর এই যে রুমটা দেখছিস না, এটা হলো মেহরাবের রুম। সব কিছু শেষ হওয়ার আগে অবধি এই রুমেই থাকতো মেহরাব। আনাসা একদম স্তব্ধ হয়ে সবটা শুনছে। নাবিদ আবারও বলতে শুরু করে, আজকে আমি যা যা বলবো, যেগুলো কোনো কিছু বেচার মেহরাব জেনে গেল না, তবে তুই ঠিকই জেনে যাবে। প্রায় 15 একর জমির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জেহরাইল মঞ্জিল। লোহার তৈরি বিশাল গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই মনে হয় এ যেন অন্য এক জগতে। সামনে দীর্ঘ পাথরের রাস্তা, যার দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া আর সোনালু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে রোদের আলো যেন মাটিতে ছায়ার নকশা এঁকে দিচ্ছে। যেন প্রকৃতি এই বাড়ির সৌন্দর্য বাড়াতে নিজ হাতে সাজিয়ে রেখেছে। রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে জেহরাইল মঞ্জিল। বিশাল এই রাজকীয় এক অট্টালিকা। দূর থেকে দেখলে মনে হয় এ কোনো পুরনো জমিদার বাড়ি, কিন্তু কাছে গেলে বোঝা যায় আধুনিকতার ছোঁয়ায় সেটি আরও আভিজাত হয়ে উঠেছে। উঁচু সাদা দেয়াল, প্রশস্ত বারান্দা আর গোলাকার খিলানযুক্ত জানালাগুলো বাড়িটিতে এক ধরনের গাম্ভীর্য আর ঐশ্বর্যের ছাপ স্পষ্ট। বারান্দার লম্বা সাদা স্তূপগুলো যেন মঞ্জিলের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, ঠিক রাজপ্রাসাদের মতো। মঞ্জিলের সামনেই রয়েছে বিস্তৃত বাগান, নানা রঙের গোলাপ, রজনীগন্ধা, অর্কিড আরও নাম না জানা ফুলে ভরা। সেই বাগান থেকে ভেসে আসে মিষ্টি সুগন্ধ। মাঝখানে মার্বেলের তৈরি ছোট্ট ফোয়ারা, যেখান থেকে টুপটাপ করে পানি পড়ার শব্দ চারপাশে নীরবতাকে আরও মোহনীয় করে তোলে। ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল হলরুম। মেঝে জুড়ে চকচকে ইটালিয়ান মার্বেল, মাথার উপর ঝুলছে বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি। দেয়াল জুড়ে পুরনো দিনের তেল রঙের ছবি, যেন এই বাড়ির ইতিহাস কেউ নীরবে বলে যাচ্ছে। কাঠের খোদাই করা সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় লম্বা করিডোর, একের পর এক বড় বড় ঘর, প্রতিটা ঘরই রাজকীয় সাজসজ্জা। এই বাড়ির প্রতিটি কোণে যেন ঐশ্বর্য আর প্রভাবের ছাপ লেগে আছে। এই বিশাল মঞ্জিলে আবরার জেহরাইল, তার অর্ধাঙ্গিনী ইলহামা জেহরাইল আর 2 সন্তান শেহরিয়ার জেহরাইল এবং আরিস জেহরাইলের বাস। তবে আগে শুধু তারাই বাস করত না, এই মঞ্জিলের আনাচে কানাচে ছিল মানুষে ভর্তি। আবরার জেহরাইলরা ছিলেন 5 ভাই বোন: আবরার জেহরাইল, আরমান জেহরাইল, আজহার জেহরাইল, আরহাম জেহরাইল এবং 4 ভাইয়ের আদরের একমাত্র বোন তাহসিন আরা জেহরাইল। আবরার জেহরাইল ছিলেন তাদের সবার মধ্যে বড়। আবরার জেহরাইলের 2 সন্তান। আরমান জেহরাইল হলেন মেজ, যার ছিল 3 ছেলে মেয়ে। 2 ছেলে রায়ান জেহরাইল, অরিশ জেহরাইল এবং 1 মেয়ে মেহরিন জেহরাইল। সেজ ভাই আজহার জেহরাইল ছিল 2 মেয়ে, বড় মেয়ে নীলা জেহরাইল আর ছোট মেয়ে নওরিন জেহরাইল ওরফে নওরিন খান। আর সবচেয়ে ছোট ভাই আরহাম জেহরাইল ছিলেন একজন কলেজ পড়ুয়া ছাত্র। তার যমজ বোন তাসিন আরা জেহরাইল, যাকে সবাই তাসু জেহরাইল নামেই চেনে। তবে 1 বছর আগে তাসু জেহরাইল এবং আরহাম জেহরাইল কলেজ যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। সে দুর্ঘটনায় দুজনেই পৃথিবীর মায়া ত্যাগ করেন। পুরো জেহরাইল মঞ্জিল ছিল কানায় কানায় ভর্তি। ছোট ভাই আরহাম এবং আদরের একমাত্র বোন তাসুকে হারিয়ে 3 ভাইই প্রচুর ভেঙে পড়ে। তবে সময় তো কারোর জন্য থেমে থাকে না। যেই জেহরাইল মঞ্জিলের নীরবতা কখনোই বিরাজ করত না, ধীরে ধীরে সেই জেহরাইল মঞ্জিলই হয়ে ওঠে প্রায় মানবশূন্য। আবরার জেহরাইলের মেজ ভাই আরমান জেহরাইল তার 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে চলে যায় সুদূর ইটালি। জেহরাইল মঞ্জিলে তখন শুধু আবরার জেহরাইল এবং সেজ ভাই আজহার জেহরাইলের বাস। আজহার জেহরাইলের স্ত্রী মানহা খান ইন্তেকাল করেছেন বহু বছর আগেই, মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে। মাতৃহারা ছোট মেয়েগুলোকে নিয়ে আজহার জেহরাইল হয়ে পড়েন দিশেহারা। তখন বড় ভাবি ইলহামা জেহরাইল হয়ে ওঠেন নীলা জেহরাইল এবং নওরিন জেহরাইলের মা। নওরিন জেহরাইল তার মা হলেও তিনি নওরিন খান নামেই বেশি অভ্যস্ত।
নিজের মাকেও তো কখনোই চোখে দেখেননি নওরিন খান, তবে বাবার মুখে মায়ের অনেক গল্প শুনেছিল। এখান থেকেই তার ইচ্ছা জাগে মায়ের পদবিটা নিজের নামের শেষে যোগ করবে। যেই ভাবা সেই কাজ। সেদিনের পর থেকে তিনি নওরিন জেহরাইল থেকে হয়ে যান নওরিন খান। জেহরাইল বংশের সব মেয়ের থেকে নওরিন খান ছিলেন অত্যাধিক সুন্দরী। নওরিন খানের বয়স তখন 17। অত্যাধিক সুন্দরী হওয়ায় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসত, তবে আজহার জেহরাইল কখনোই নওরিন খানের ওপর বিয়ের বিষয়ে চাপ প্রয়োগ করেননি। শেহরিয়ার জেহরাইল মানে আবরার জেহরাইলের বড় ছেলে। বয়স তখন 25 বছর। ছেলেকে সংসারমুখী করার জন্য বিয়ে দেন আহসান বংশের বড় মেয়ে মাহিরা আহসানের সাথে। বংশের বড় ছেলের বিয়ে বলেই কথা, যেন তেন করে তো আর দেয়া যায় না। তার উপর জমিদার বংশের ছেলের বিয়ে। বেশ ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয় শেহরিয়ার জেহরাইল এবং মাহিরা আহসানের। শেহরিয়ার জেহরাইলের বিয়ে তাই তার মেঝো চাচা মানে আরহাম জেহরাইল তার 3 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে উপস্থিত হন জেহরাইল মঞ্জিলে। সেই বিয়েতে উপস্থিত ছিল শেহরিয়ার জেহরাইলের একমাত্র বেস্ট ফ্রেন্ড মিস্টার নাবিল নওশাদ, সাথে তার ভাই নাভিদ নওশাদ। শেহরিয়ার জেহরাইলের বিয়েতে এসেই প্রথম দেখায় নওরিন খানকে পছন্দ করে ফেলে নাভিদ। নাভিদের চোখ পড়ে সবে 17তে পা দেয়া কিশোরী নওরিন খানের ওপর। অতিরিক্ত সুন্দরী হওয়ায় খুব একটা বাড়ি থেকে বের হতেন না নওরিন খান, সেজন্য কেউ খুব একটা চিনত না তাকে। তবে আজহার জেহরাইলের যে 2টা মেয়ে সেটা সবাই জানে। বিয়েবাড়ি বলে কথা, নওরিন খান একা একা রুমে কিভাবে বন্দী হয়ে থাকবেন? তার উপর বড় ভাইয়ের বিয়ে বলে কথা, তাই নিজেকে বেশ ভালো করে ঢেকেই বিয়েতে অ্যাটেন্ড করেন। কিন্তু নাভিদের নজর থেকে তার আর রক্ষা হয়নি। শেহরিয়ার জেহরাইলের বিয়ে শেষ হতেই নাভিদ তার ভাই নাবিলকে সাথে করে নওরিন খানের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে জেহরাইল মঞ্জিলে। তবে ইলহামা জেহরাইলের এই বিয়েতে একদমই মত ছিল না। নওরিন খানকে ছোট থেকেই তিনি কোলেপিঠে করে মানুষ করেছেন, তাই তার ইচ্ছে ছিল আরিস জেহরাইল মানে তার ছোট ছেলের সাথে নওরিন খানের বিয়ে দেবেন। আজহার জেহরাইল ভাবির কথাই না করতে পারেননি, কারণ ইলহামা জেহরাইল মানহা খানের মৃত্যুর পর থেকেই তার 2 মেয়েকেই কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই ভাবির চাওয়াকে ফেলতে পারেননি তিনি। তাছাড়া আরিস জেহরাইলকে তিনি ছোট থেকেই দেখে এসেছেন, তাই আজহার জেহরাইলের এই বিয়েতে কোনো দ্বিমত ছিল না। নাভিদের প্রস্তাব আনার পরপরই ইলহামা জেহরাইল আরিস জেহরাইলের এবং নওরিন খানের বিয়ের পড়িয়ে দেন, যেন নওরিন খানকে নাভিদ বিয়ে করতে না পারে। তবে এই কথা কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নওরিন খানের পড়াশোনায় যেন কোনো সমস্যা না হয়, সেজন্য বাইরের কেউই তাদের বিয়ের ব্যাপারে জানত না। বিয়ের 3 বছর পর শেহরিয়ার জেহরাইল এবং মাহিরা আহসান মানে মাহিরা জেহরাইলের ঘর আলো করে জন্ম নেয় মায়া জেহরাইল। তাদের সংসারের কানায় কানায় ছিল শুধু সুখ আর সুখ। কিন্তু নাভিদ তো নওরিন খানের বিয়ের ব্যাপারে কিছুই জানত না, তাই তিনি হাত ধুয়েই তার পেছনে পড়ে গিয়েছিল। নওরিন খানের জন্য তিনি সব কিছুই করতে পারত। এমন করে প্রায় 5 বছর ধরে নাভিদ নওরিন খানের পেছনে পড়েছিল। 1000 বারের উপরে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল নাভিদ, কিন্তু প্রতিবারই নওরিন খান রিজেক্ট করে দিয়েছেন। একদিন এই সব কিছুতে বিরক্ত হয়ে নাভিদ নওরিন খানকে তুলে নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। নওরিন খান কলেজে যাওয়ার পথে নাভিদ তার লোকেদের দিয়ে তাকে তুলে আনে। কলেজ ছুটির প্রায় 3 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন নওরিন খান বাড়িতে ফেরেন না, তখন আরিস জেহরাইল সব জায়গায় তার খোঁজ লাগান। অনেক খোঁজাখুঁজির পর নওরিন খানকে আরিস জেহরাইল পেয়ে যান। আর তখনই নাভিদ জানতে পারে যে আরও 5 বছর আগে নওরিন খানের বিয়ে হয়ে গিয়েছে আরিস জেহরাইলের সাথে। কথাটা শোনা মাত্রই নাভিদের ভেতর জ্বলতে শুরু করে প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে প্ল্যান করতে শুরু করে যে কিভাবে নওরিন খান আর তার পুরো পরিবারকে শেষ করবে। অন্যদিকে মিস্টার নাবিলের আর্থিক অবস্থাও বেশ একটা ভালো ছিল না। নিজের পড়াশোনা প্লাস সংসারের খরচ চালানো তার পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। শেহরিয়ার জেহরাইলের বিয়ের 3 বছর পর মিস্টার নাবিল ও বিয়ে করেন। তিনি সবসময় দেখতেন শেহরিয়ার জেহরাইল তার স্ত্রী মেয়েকে নিয়ে বেশ সুখে আছে, কিন্তু তার সংসারের সুখের সহ নেই। প্রথম সে নিজের ভাগ্যকে দোষ দিলেও আস্তে আস্তে মিস্টার নাবিল হয়ে ওঠেন লোভী। নিজের বেস্ট ফ্রেন্ডের এত সুখ যেন তার 2 চোখের কাটা হয়ে দাঁড়ায়। নাবিদও বুঝতে পারে তার ভাইয়ের সমস্যা। তখন 2 ভাই মিলে শুরু করে এক নির্মম প্রতিশোধের পরিকল্পনা। তারা জেহরাইল বংশের কাউকেই আর বাঁচিয়ে রাখতে চায়নি, কারণ একজনও যদি বেঁচে যায় তাহলে সব সম্পত্তি তাদের হাতে চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার প্রথমে শেষ করবে আরহাম জেহরাইল পুরো পরিবারকে।
কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছুই তারা করতে চাইছিল না। দেখতে দেখতে আরও 60টা বছর কেটে যায়। এর মধ্যে নাভিদ আর একবারও নওরিন খানের সামনে গিয়ে দাঁড়ায়নি। তবে গত 7 বছরে নাভিদ আর মিস্টার নাবিল তিলে তিলে পরিকল্পনা করেছে কিভাবে পুরো জেহরাইল বংশকে উৎখাতন করতে হয়। গত 7 বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। নাভিদও বিয়ে করেছে, তবে সেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে। শেহরিয়ার জেহরাইল আর মাহিরা জেহরাইলের কোল আলো করে জন্ম নিয়েছে মেহরাব জেহরাইল। মেহরাবের জন্ম উপলক্ষে শেহরিয়ার জেহরাইলের মেজ চাচা আরহাম জেহরাইল সপরিবারে তাকে দেখার জন্য পাড়ি জমায় দেশের বাড়ি জেহরাইল মঞ্জিলে। মেহরাবের তখন কেবল একদিন। মাহিরা জেহরাইলকে এখনও হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়নি, আর 3 দিন পর তাকে রিলিজ করা হবে। কিন্তু আরহাম জেহরাইলের বেশ জরুরি কাজ থাকায় 2 দিনের মধ্যেই চলে যেতে হবে ইতালিতে। সাথে তার ছেলে মেয়েরাও চলে যাবে। তাই মেহরাবের 2 দিনের বেলায় 3 মাইক্রো ভোরে আরহাম জেহরাইল ও তার ছেলেমেয়েরা, সাথে আবরার জেহরাইল, তার অর্ধাঙ্গিনী ইলহামা জেহরাইল এবং আজহার জেহরাইল মেহরাব আর মাহিরা জেহরাইলকে দেখতে হসপিটালে যান। সব ঠিকই ছিল, কিন্তু বাড়ি ফেরার পথেই হঠাৎ করে 3টা গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে খুব জোরে নিচেও নামতে থাকে। হঠাৎ করে গাড়ি 3টা গভীর খাদে পড়ে যায় আর বিকট আওয়াজে 3টা গাড়ি ব্লাস্ট করে।